আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়তে চলেছি সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা। সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা খুবই একটা কঠিন চ্যাপ্টার। তো এটা এসএসসি 24 বা এসএসসি 25-এর জন্য শর্ট সিলেবাসে নাই, কিন্তু এটা ফুল সিলেবাসের একটা অংশ। তো এই চ্যাপ্টারটা এই মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখা যাক আমি আজকে কতদূর কি পড়াইতে পারি। চ্যাপ্টারটা সম্পর্কে যদি বলতে চাই, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা দিতে পারবো যে এখানে মস্তিষ্ক, মানুষের কান, মানুষের চোখ এবং বিভিন্ন হরমোন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টারটা খুবই একটা হার্ডি চ্যাপ্টার। তো এখানে হরমোনগুলো অনেক নাম মনে রাখতে হয়। তারপরে আমাদের করোটিক স্নায়ু আছে 12 জোড়া, সেই করোটিক স্নায়ুগুলো নাম মনে রাখতে হয়। বিভিন্ন ছক আছে, সবগুলো অনেক মুখস্থ করতে হয়। তো সেই কারণে এই চ্যাপ্টারটা অনেকে স্কিপ করে থাকে, কিন্তু এই চ্যাপ্টার না পড়ে মেডিকেল অ্যাডমিশনে বসা একদম পাপ। তো দেখা যাক কতদূর কি করাতে পারি আজকে। তো আজকে মূলত ইচ্ছা ছিল ফুল চ্যাপ্টার করানো, তো ফুল চ্যাপ্টার তো সম্ভব না একদিনে। তো আজকে ভাবতেছি করোটিক স্নায়ু ছক পর্যন্ত আমরা পড়াবো। ওকে, তো সমন্বয় নিয়ন্ত্রণের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের মধ্যে ব্রেন হচ্ছে আমাদের প্রধান একটা অঙ্গ, যেটা মানব শরীরকে নিয়ন্ত্রণ করে। তো ব্রেইন হচ্ছে এমন একটা জিনিস যেগুলো বিভিন্ন সংবেদনশীলতা তথ্য আদান প্রদান করে, বিভিন্ন ঐচ্ছিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। আমাদের বাস্তব জীবন যত প্রকার কাজকর্ম আছে সবকিছু কিন্তু আমরা ব্রেন দ্বারাই করে থাকি। যত প্রকার কাজ সবকিছু আমরা ব্রেন দ্বারাই করে থাকি। ব্রেন যদি আমাদের ঠিকঠাক অ্যাক্টিভেট না কাজ করে, ব্রেনগুলি ঠিকঠাক যদি কাজ না করে, তাহলে কিন্তু এটা হবে না, ভালোভাবে সবকিছু চলবে না। তো দেখা যাক কতদূর কি হয়। ব্রেন মানব মস্তিষ্কের মধ্যে আমরা মস্তিষ্কের স্নায়ুতন্ত্র যেটা আমরা বলি, স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক কিন্তু নিউরন। হ্যাঁ, নিউরন কিন্তু আবার দুই ধরনের, নিউরন কিন্তু বহু ধরনের রয়েছে। হ্যাঁ, তো এই গঠন ও কার্যকারী একক হচ্ছে নিউরন আর একটা নিউক্লিওগ্লিয়া। তো আমরা ছোটবেলায় সবসময় নিউরনই পড়েছি। এখন আরো একটা জিনিস আছে নিউরোগ্লিয়া। তো নিউরোগ্লিয়ার ক্ষেত্রে নিউরন ও নিউরোগ্লিয়া, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী একক হচ্ছে নিউরন, এবং সাথে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াটা হচ্ছে কি, মানব যে নিউরনের যে বাইরে যে টিস্যু দ্বারা আবৃত থাকে, সেই আবৃত অংশটার নাম হচ্ছে নিউরোগ্লিয়া। তো আমরা চলো নিউরনের একটা চিত্র আঁকি। এখানে একটা নিউরনের চিত্র আঁকবো আমরা। নিউরনের ক্ষেত্রে বিভিন্ন অংশ থাকে যেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো চিত্রটা আগে ঠিকভাবে আঁকিয়ে নিই আমরা। তো আমরা একটু আঁকালাম। তো দেখা যাক নিউরন, মানব যে নিউরন গঠন ও কার্যকারী একক। তো নিউরন আমরা একেই ফেললাম। নিউরনের বিভিন্ন অংশ রয়েছে এবং নিউরনের প্রধান অংশ হচ্ছে কোষ দেহ, এবং প্রধান পরবর্তী যে অংশ সেটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ হচ্ছে তোমার আবার বিভিন্ন ধরনের হতে পারে। প্রলম্বিত অংশে একক আবার 4 ধরনের হতে পারে। 4 ধরনের মধ্যে ওটা একটা হচ্ছে তোমার কাজের অনুসারে, একটা হচ্ছে গঠন অনুসারে, আর একটা হচ্ছে তোমার বিভিন্ন কোষ দেহর প্রলম্বিত অংশের অবস্থান অনুসারে। তো দেখা যাক, এখান থেকে আমরা প্রথমে কোষ দেহটা সম্পর্কে জানবো। কোষ দেহে আমরা যে প্রথম দেখতে পাচ্ছি, এখানে কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং আশেপাশে যে সূত্রাকার অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেনড্রাইট। এবং এই কোষ দেহের আবার এখানে দানাদার অংশ দেখতে পাচ্ছ, এই দানাদার অংশের নাম হচ্ছে মিসেলস দানা। ঠিক আছে। হ্যাঁ, কোষ দেহ আবার বিভিন্ন কার্যকারী বা বিভিন্ন গঠনিক একক দ্বারা গঠিত হয়। সেই গঠনিক এককগুলোর মধ্যে প্রধান উপাদান হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই পুরো অংশটুকু জুড়ে হচ্ছে প্লাজমা মেমব্রেন গঠিত। তারপরে প্লাজমা মেমব্রেনে এই সাইটোপ্লাজমের যে আবরণটা, এই আবরণটা হচ্ছে সাইটোপ্লাজমিক আবরণ দ্বারা বেষ্টিত। এই 3টা অংশই থাকে কোষ দেহে: প্লাজমা মেমব্রেন সম্পূর্ণ, সাইটোপ্লাজমিক আবরণ এবং নিউক্লিয়াস, আর বিভিন্ন নিসেলস দানা। নিসেলস দানা আবার কিন্তু 2 ধরনের জিনিস দ্বারা গঠিত হয়। নিসেলস দানার মধ্যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এবং মুক্ত পলিরাইবোজোম থাকে। ঠিক আছে। তো গেল আমাদের একজনের পার্ট শেষ। এবার হচ্ছে কোষ দেহের অংশ শেষ। এবার হচ্ছে আমরা একজন পড়ব। একজনের যে অংশটা থাকে তোমার, এই যে পুরো যে অংশটা, এইখানে কিন্তু 2টা আবরণ দ্বারা গঠিত। এই যে একজনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে মাঝখানে যে কালো অংশটা দেখতেছো, এটা হচ্ছে মূলত হচ্ছে কোষ দেহ। কোষ দেহের যে পরে যে অংশটা হচ্ছে, এটা হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহ থেকে এই যে নিচে যেখান থেকে নিসেলস দানা নেই, সেই নিসেলস দানা যেখান থেকে নেই সেখান থেকে শুরু হয়েছে আমাদের প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের প্রথম যে আবরণ থাকে সেটা হচ্ছে মায়োলিন নামক আবরণ। মায়োলিন নামক আবরণের মধ্যে আবার এই যে লাল কালার যে আবরণটা দেখতেছো, এটা হচ্ছে নিউরোলেমা। এই মূলত এটা বোঝা যাচ্ছে কি, আমাদের দেহ, ধরো এটা আমার হাতের উপরে আমার হচ্ছে এই চামড়াটা রয়েছে। এই চামড়াটা হচ্ছে মায়োলিন আবরণ,
এই চামড়ার উপর যদি আমি কোনো একটা কাপড় রাখি সেটা হচ্ছে এই মায়োলিন আবরণ, মূলত হচ্ছে এটাই অংশ। তো যেখানে এই মায়োলিন আবরণটা আছে কিন্তু এই নিউরোলিমা আবরণটা নাই, সেই অংশটার নাম হচ্ছে র্যানভিয়ার পর্ব। এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে র্যানভিয়ার পর্ব, র্যানভিয়ার পর্ব নাম। আর হচ্ছে তোমার যখন এই নিচের অংশটা আছে, এখানে হচ্ছে তোমার সিনাপসিস ঘটে। তো এখানে তোমার সিনাপটিক লোব আছে, এগুলো সিনাপটিক লোব থেকে নিউরো ট্রান্সমিটার ঘটে যখন মানে সিনাপসিস ঘটে। সিনাপসিস কি, অন্য একটা নিউরনের কোষ দেহ আর অন্য একটা নিউরনের প্রলম্বিত অংশের, অন্য একটা নিউরনের এই কোষ দেহের অংশে যে ডেনড্রাইটগুলো আছে, ডেনড্রাইট এবং এই সিনাপটিক নবের মধ্যে নিউরো ট্রান্সমিশন ঘটে। নিউরো ট্রান্সমিশন ঘটার কারণে নিউরো সিক্রেশন ঘটে। এই নিউরো সিক্রেশনের কারণে আমরা উদ্দীপনা মানে আদান প্রদান করতে পারি। ঠিক আছে, তো নিউরন গেল। নিউরন এবার আমরা নেক্সট পার্টে পড়ব নিউরনের প্রকারভেদ। ঠিক আছে, নিউরনের প্রকারভেদের মধ্যে আমরা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রলম্বিত অংশের সংখ্যা, আর হচ্ছে কাজ অনুসারে এবং সংবেদনশীলতা অনুসারে। হ্যাঁ, প্রলম্বিত প্রলম্বিত অংশের সংখ্যা অনুসারে যেটা বোঝাচ্ছে, মানে এই যে প্রলম্বিত অংশটা রয়েছে সেটা আবার বিভিন্ন ধরনের হতে পারে। এটা 5 ধরনের হতে পারে। একটা হচ্ছে ইউনিপোলার, একটা হচ্ছে বাইপোলার, একটা হচ্ছে সিউডো ইউনিপোলার, এটা বাংলায় লিখি, একটা হচ্ছে মাল্টিপোলার, আর একটা হচ্ছে অ্যাপোলার। ঠিক আছে, তো ইউনিপোলার ক্ষেত্রে বোঝাচ্ছে কি, ইউনিপোলার কিরকম কি তোমার কোনো কিছু জানা লাগবে না, এগুলো মূলত উদাহরণ জানতে হবে। তো ইউনিপোলারের মধ্যে উদাহরণ ক্ষেত্রে আমরা জানতে পারবো এগুলো হচ্ছে কোথায় থাকে। এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে থাকে। ঠিক আছে, মানে মেরুদণ্ডী প্রাণীর স্নায়ু কোষে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর স্নায়ু কোষে, মেরুদণ্ডী স্নায়ু কোষ, মেরুদণ্ডী স্নায়ু কোষে থাকে এটা মূলত। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে এবার বাইপোলারটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনেক কিছুতে থাকে, যেখানে একটা নিউমোনিক্স আছে। এটা হচ্ছে ভ্রূণে ব্যাকরণ বলতে কি হচ্ছে মানব ভ্রূণ, কতে হচ্ছে কান বা ককলিয়া, বইতে ককলিয়া আছে, ককলিয়া বা ভেস্টিবুলার ককলিয়া কিন্তু কানের অংশ, যেখানে হচ্ছে প্রধান শ্রবণ অঙ্গ। ঠিক আছে, ভ্রূণের ব্যাকরণ। রতে হচ্ছে রেটিনা, আর নতে হচ্ছে নাক। ঠিক আছে, আর বাতে হচ্ছে তোমার বাইপোলার হিসেবে। তো এইভাবে নিউমোনিক্স দিয়ে মনে রাখা যায়। বাইপোলার ক্ষেত্রে উদাহরণ কি, ভ্রূণের ব্যাকরণ, ভ্রূণ হচ্ছে মানব ভ্রূণ, ব্যাকরণের বাতে হচ্ছে বাইপোলার, রতে হচ্ছে রেটিনা, কাতে হচ্ছে ককলিয়া বা কান, আর নতে হচ্ছে নাক। ঠিক আছে, সিউডো ইউনিপোলারের ক্ষেত্রে দুইটা আছে, মানে স্পাইনাল গ্যাংলিয়া আর কর্টেক্স নার্ভ গ্যাংলিয়া। এই গ্যাং দিয়ে মনে রাখলে হচ্ছে, সিউডোপোলার মানে হচ্ছে গ্যাং দিয়ে মনে রাখতে হচ্ছে গ্যাং। হাতের লেখাগুলো একটু খারাপ, বোর্ড হইলে ভালো হইতো, তো খাতায় একটু প্রবলেম হচ্ছে, কিছু মাইন্ড করো না আবার তোমরা। যাই হোক, মাল্টিপোলার, সিউডোপোলার আর কিছু লাগবে না। গ্যাংলিয়ার মানে তোমার দুটা থাকে, স্পাইনাল গ্যাংলিয়া থাকে আর কর্টেক্স নার্ভ গ্যাংলিয়ার থাকে। হ্যাঁ, মাল্টিপোলার, মাল্টি জিনিস কি, মাল্টি জিনিসটাই তো সবচেয়ে ভালো জিনিস। তো মাল্টি জিনিসের মধ্যে সবচেয়ে ভালো জিনিস বোঝাচ্ছে তোমার এখানে সবকিছু মানে উন্নত থাকবে মাল্টি। তো এখানে স্তন্যপায়ী মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে এই মানে নিউরনগুলো থাকে। হ্যাঁ, স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কে এবং মেরুদণ্ডের যে স্পাইনাল কর্ড ওখানে কিন্তু থাকে হচ্ছে এই মাল্টিপোলার নিউরন। ঠিক আছে, আর হচ্ছে অ্যাপোলার মানে কোনো মেরুই নেই, খালি কোষ দেহটা আছে, প্রলম্বিত অংশই নেই। ঠিক আছে, তো এখানে ক্ষেত্রে বোঝাচ্ছে এটা তোমার থাকে হচ্ছে সেরিব্রাল হেমোস্ফিয়ারের বাইরের অংশ, মানে ব্রেনের যে বাইরের অংশটা সেখানে থাকে, আর হচ্ছে তোমার রেটিনার যে অংশ মধ্যবর্তী অংশ থাকে সেই রেটিনার মধ্যবর্তী অংশে থাকে। ঠিক আছে, ওকে, আমাদের নিউরন পার্ট কিন্তু শেষ। এখন আমরা জানতে চলেছি নিউরোগ্লিয়া সম্পর্কে। আচ্ছা, তোমরা কি জানো যে নিউরন এবং নিউরোগ্লিয়া দুটাই কিন্তু সেম, কিন্তু তারপরেও আমরা যখন জন্ম থেকে বড় হচ্ছি, আমরা জন্মের সময় আমাদের ব্রেনের সাইজ কতটুকু ছিল? সর্বোচ্চ হলে 1 থেকে 1.5 কেজি, সর্বোচ্চ 1 থেকে 150 থেকে 200 গ্রাম। ঠিক আছে, যখন আমরা বড় হচ্ছি এখন কিন্তু আমাদের ওজন কত জানো? ছেলেদের ওজন কিন্তু 1500 সিসি এবং মেয়েদের হচ্ছে 1300 সিসি। তার মানে কি বুঝাচ্ছ? মেয়েদের কিন্তু একটু কম আছে, মানে বুদ্ধি কম একটু, মানে ব্রেন কম, কিন্তু প্র্যাকটিক্যালি লিখাই দিছে। কিন্তু আসলে বিষয়টা কি, প্র্যাকটিক্যাল দিক থেকে দেখতে গেলে মেয়েরা কিন্তু বেশি সফলতা হচ্ছে, মানে পড়াশোনার দিক থেকে বেশি এগিয়ে, কিন্তু বাস্তব চিন্তার ভিত্তিতে কিন্তু বোঝা যায় কিন্তু ছেলেরা একটু আগায় বেশি। হ্যাঁ, তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা নিউরোগ্লিয়া যেটা বলতেছি, আমাদের যে তোমার যেটা বলছিলাম
তোমাদের ছোটবেলায় যে ব্রেনটা বিকশিত হচ্ছে, এটা কেন? তুমি তো জানো যে নিউরন কোষ কিন্তু বিভাজিত হয় না। তারপরে আমাদের হাতে যে সেল, সেগুলো বিভাজিত না হলে কিন্তু আমরা এতদূর বড় হতে পারতাম না বা আমাদের শরীরে বৃদ্ধি হতো না। তো আমাদের নিউরোগ্লিয়া আছে এমন জিনিস যেটা হচ্ছে বিভাজিত হয়। যে ব্রেনে কেন বড় হচ্ছে? এই নিউরোগ্লিয়াটা বিভাজিত হয়, যে কারণে হচ্ছে তোমার ব্রেন আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা নিউরন কিন্তু বিভাজিত হয় না, যে কারণে যেটা আমরা পড়ে আসি সেটা সঠিক, কিন্তু ব্রেন কেন বড় হচ্ছে? তাহলে এই বড় হওয়ার কারণ হচ্ছে বাইরে যে টিস্যু, যে আবরণটা থেকে নিউরনের, সেই নিউরোগ্লিয়াটা বিভাজিত হয়। এখন এই নিউরোগ্লিয়ার কিন্তু আবার বিভিন্ন প্রকারভেদ আছে। এটা আবার 4 প্রকার রয়েছে। একটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, একটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে ইপেনডেমা, আর এটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। ঠিক আছে? তো অ্যাস্ট্রোসাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার তারকাকার। এগুলো হচ্ছে বিভিন্ন খাঁজ রয়েছে, আবার বিভিন্ন পুষ্টি সরবরাহ করে থাকে। এগুলো মনে রাখলে হচ্ছে যে অ্যাস্ট্রোসাইট। তারা খাতা চেঞ্জ করি। অ্যাস্ট্রোসাইট নিউরোগ্লিয়া সম্পর্কে যেটা পড়তে যাচ্ছে, নিউরোগ্লিয়া। ঠিক আছে, প্রথমে হচ্ছে তোমার অ্যাস্ট্রোসাইট সম্পর্কে আমরা যেটা পড়বো, অ্যাস্ট্রোসাইটের উদাহরণ হিসেবে আমরা পড়বো, এরা হচ্ছে তারকাকার। মানে তারকাকার বলতে তারার মতন আকৃতিতে ছড়ানো। হ্যাঁ, তারকাকার বিভিন্ন পুষ্টি সরবরাহ করে। এবং হচ্ছে তোমার এগুলো হচ্ছে বিভিন্ন খাদ রয়েছে। খাদ বলতে বিভিন্ন স্পট বা বিভিন্ন দাগের কথা বলেছে, আর কিছু লাগবে না, আর একবার রিডিং দেখলে হয়ে যাবে। এর মানে আমি মেইন টপিকগুলো বলে দিচ্ছি, যে যেগুলো না পড়লেই নয়, যেগুলো বাদ দেওয়াই যাবে না, যেগুলো পড়তেই হবে। ওকে, অ্যাস্ট্রোসাইট গেল। অ্যাস্ট্রোসাইটটা হচ্ছে সবচেয়ে বেশি ছিল। এবার অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে এটা তুমি যেটা পড়ছিলা। আচ্ছা, তোমাদের তো বলি নাই, ব্রেনের যে আবরণ, সেই আবরণের হচ্ছে তোমার যে মাইলিন আবরণ থাকে, এটা হচ্ছে মস্তিষ্কের আবরণ। আর সুষুম্না কাণ্ড যে থাকে, মস্তিষ্কের অংশ থেকে যে আমাদের মানে মেরুদণ্ডের মধ্যে যে সাদা অংশটা নেমে চলে যাচ্ছে, এখানে কিন্তু আরেকটা আবরণ থাকে। এই সুষুম্না কাণ্ডের আবরণের নাম হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। ঠিক আছে, তাহলে মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মায়োলিন, আর সুষুম্না কাণ্ডের আবরণের নাম হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। ওকে, গেল। এবার আছে তোমার মাইক্রোগ্লিয়া হচ্ছে ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া, সবচেয়ে ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। আমি খাতায় লিখতেছি না, আমি বললাম তো, বোর্ড হলে সহজে বোঝা যেত, খাতায় আমি ডাইরেক্ট মুখে বলে দিচ্ছি। তো এটা আশা করি বোঝা যাচ্ছে। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি খাতায় করাইতেছি। মানে সবই ইম্পর্টেন্ট, যেগুলো পড়ছি সবই ইম্পর্টেন্ট, মানে যেগুলো না করলেই নয় সেগুলো আমি খাতায় লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এবার মাইক্রোগ্লিয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া হচ্ছে তোমার রোগ জীবাণু বা ফ্যাগোসাইটোসিস করতে পারে। আচ্ছা, মানবদের মানে ছোট আণুবীক্ষণিক মানে কোষ কোনটা? অনেকে বললে স্পার্ম, অনেক শুক্রাণু বলবে, অনেকে আবার মানে রক্তকণিকা বলবে। কিন্তু এখানে যে মেইনলি কি, তোমাদের একটা লজিক দিয়ে যদি ভাবাই, তাহলে তুমি দেখো মেয়েদের কিন্তু স্পার্ম থাকে না, তো সেই অনুযায়ী ব্লাড কিন্তু সবারই থাকে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে কিন্তু রক্তে বোঝায়। তো এই ক্ষুদ্রতম নিউরোগ্লিয়ার থেকে কিন্তু রক্ত উৎপন্ন হয়, রক্তকণিকা উৎপন্ন হয়, সেটা মনে রাখবে। এটা হচ্ছে মাইক্রোগ্লিয়া গেল। আর ইপিনডাইমা এটা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। ইপিনডাইমার মেইন উৎপাদন হচ্ছে সিএসএফ উৎপন্ন করা। সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ব্রেনের যে অভ্যন্তরে যে তোমার তরল একটা পদার্থ থাকে। এই যে মাথার ভিতরে যে 1.5 কেজি ওজনের একটা ব্রেন রয়েছে, সেটা তোমার তো ওজন অনুভব করতে হবে, কিন্তু এই যে 1.5 কেজি ওজন, এটা মাত্র 50 গ্রামে নিয়ে আসে কিন্তু এই ফ্লুইডটা। সেই কারণে আমার মাথায় যে ব্রেনের ওজনটা, সেটা অনুভব হয় মাত্র 50 গ্রাম। ওজন কিন্তু 1.5 কেজি বা 1200 গ্রাম, এগুলো কিন্তু ওজন। কিন্তু মূলত এই সিএসএফ থাকার কারণে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকার কারণে তোমাদের কিন্তু এই ওজনটা মাত্র 1500 থেকে 50 গ্রামে নেমে আসে। এত কম, মানে এখানে ওজনটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড গেল। ওকে, তারপরে তো আমাদের নিউরোগ্লিয়ার অংশগুলো কিন্তু শেষ। তো নিউরোগ্লিয়া অংশ শেষ হলেও এবার আমরা পড়বো সিনাপসিসের প্রকার। সিনাপসিস কি আগে জেনে নিই। সিনাপসিস তো অবশ্যই ছোটবেলা থেকে পড়েছো, যে একটা নিউরনের কোষ দেহ এবং আরেকটা নিউরনের প্রলম্বিত অংশ, যে অংশ থেকে মিলিত হয়ে যে সিগন্যালগুলো আদান প্রদান করে, সেটা হচ্ছে সিনাপসিস। ঠিক আছে, মানে আমি নর্মালি বললাম, তোমরা তো লেখার সময় একটা বাংলা ভাষায় ঠিকঠাকভাবে গুছিয়ে লিখতে পারলে, সে লেখা লাগবে না, জানতে পারলেই হচ্ছে। বায়োলজি মূলত তোমাদের এত টানা লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট বিষয়টা বুঝতে হচ্ছে আর কি পয়েন্টগুলো মুখস্থ করলে হচ্ছে। এই জন্যই বলে মানুষ বায়োলজি এত কঠিন বলে কেন বুঝি না, যাই হোক ব্যাপার না।
সিনাপসিস এবার বুঝি। সিনাপসিস কিন্তু আমাদের হচ্ছে, সিনাপসিস হতে একটা সময়, কিন্তু এই সময়টা হচ্ছে তোমার 0.5 মিলিসেকেন্ড টাইম লাগে সিনাপসিস হতে, মানে তথ্য সরবরাহ হতে, মানে একটি নিউরন থেকে আরেকটা নিউরনে তথ্য পৌঁছাতে মাত্র 0.5 মিলিসেকেন্ড সময় লাগে, ঠিক আছে। তো সিনাপসিস কিন্তু 4 প্রকার, একটা হচ্ছে এক্সোসোমাটিক, একটা হচ্ছে এক্সোডেনড্রাইটিক, একটা আছে এক্সোএক্সন্টিক, একটা আছে ডেন্ড্রোডেনড্রাইটিক। চারটায় তো মুখস্থ রাখা একটু নামটা উইয়ার্ড লাগতেছে, শুনতে অনেক একটু বড় বড় হয়ে যায়, তো এটা মনে রাখতে পারো যে চারটায় মনে রাখার দরকার নেই, মনে রাখবো যে ডেন্ড্রোসোমাটিক বলে কিছুই হয় না। তো সবকিছু হয় এক্সোসোমাটিক হয়, এক্সোডেনড্রাইটিক, এক্সোএক্সন্টিক হয়, ডেন্ড্রোডেনড্রাইটিক হয়, কিন্তু ডেন্ড্রোসোমাটিক হয় না, ঠিক আছে। এটা মনে রাখলে হচ্ছে। হ্যাঁ, সিনাপসিসের কাজটা মনে রাখতে হবে। কাজটা আমরা মনে রাখি, সংক্ষেপে মনে রাখবো। কাজ হচ্ছে, এক হচ্ছে প্রধান কাজ যেটা হচ্ছে তথ্য স্থানান্তর করা, স্থানান্তর। দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বাদ দেওয়া বলতে হচ্ছে বাছাইকৃত উদ্দীপনা গ্রহণ করে এবং অতিরিক্ত উদ্দীপনাকে বাদ দেয়, ঠিক আছে। কারণ অতিরিক্ত উদ্দীপনা শরীরের জন্য খারাপ, সবাই জানো। যাই হোক, বাছাইকৃত উদ্দীপনা বাছাই করে আর অতিরিক্ত উদ্দীপনা বাদ দেয়, ঠিক আছে। আর হচ্ছে একদিকে নিয়ে যাওয়া, মানে স্নায়ুতন্ত্রের যে সিগন্যাল একদিকেই পরিবহন করে, একদিকে নিয়ে যাওয়া, একদিকে নিয়ে যায়। আর হচ্ছে তোমার হচ্ছে অতি উদ্দীপনা মানে বিচ্ছিন্ন করে দেয়, মানে অতি উদ্দীপনা বাদ দেয়। এটা আমি প্রথমগুলোর মধ্যে বলছি, তাও লিখে দিই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিনাপসিসের কাজ, এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো সিনাপসিস গেল। নিউরোসিক্রেশন কি, এই যে হ্যাঁ তোমার যে নিউরো ট্রান্সমিশনের মাধ্যমে যে মাঝখানে যে সিক্রেশনটা ঘটে, এই যে সিনাপসিসের মাধ্যমে যে আদান প্রদান হচ্ছে, এক প্রকার রস নিঃসৃত হয়ে বাইরে যে দেহের বিভিন্ন কোষের মধ্যে চলে যায়, যে কারণে আমরা যে হাত চালাতে পারতেছি, সবকিছু করতে পারছি, এগুলো নিউরোসিক্রেশনের কারণে হয়। এই নিউরোসিক্রেশন হয় হচ্ছে নিউরো ট্রান্সমিশনের কারণে, ঠিক আছে। এই নিউরো ট্রান্সমিশনের টাইম হচ্ছে তোমার যে 0.5 মিলিসেকেন্ড, যেটা বললাম, মানে যে একটা সিনাপসিস থেকে অন্য সিনাপসিসে তথ্য সরবরাহ করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে 0.5 মিলিসেকেন্ড, ওকে। নিউরো ট্রান্সমিশন মানে এটা হচ্ছে আবার অনেক ধরনের আছে, কিন্তু দুই ধরনের মনে রাখলে হচ্ছে, একটা উত্তেজক আর একটা বাধাদায়ক। উত্তেজকের মধ্যে হচ্ছে উত্তেজক আর বাধাদায়ক, দুই প্রকার আছে, আমরা দুইটা মনে রাখবো, উত্তেজক আর বাধাদায়ক। তো নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে উত্তেজক, নিউরো ট্রান্সমিটার করতেছে, ওকে, উত্তেজক, আর এটা হচ্ছে বাধাদায়ক। হাতের লেখাটা কম্প্রোমাইজ করে নিও, এটা আগেই বলছি, ওকে, বুঝতে পারলে হচ্ছে। আমার মেন কথা হচ্ছে এটাই। উত্তেজকের ক্ষেত্রে রয়েছে আমরা অ্যাসপার্টেট, গ্লুটামেট, হচ্ছে তোমার একটা কি আছে এটিপি, কার্বন মনোক্সাইড, আর হচ্ছে তোমার সেরোটোনিন, ঠিক আছে। এই কটা রয়েছে। তো এগুলো তো মনে রাখতে মানে সাধারণভাবে মনে রাখা কষ্ট করে, তো আমরা একটা নেমোনিক্স মনে রাখতে পারি, কারণ এই চ্যাপ্টারে বেশিরভাগ নেমোনিক্স দিয়ে মনে রাখতে হয়। নেমোনিক্স না দিলে তুমি এগুলো ম্যানুয়ালি মনে রাখা খুব কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি, আমাকে আগে একটা সেরা কোড দিন, ওকে, গেল। তো আমাকে থেকে আসে অ্যাসপার্টেট, ঠিক আছে। আগের থেকে আসে গ্লুটামেট, একটা তোমার এটা এমনি জাস্ট মনে রাখার জন্য, এই একটা দিনে, এটা তেমন কিছু নাই। সেরা শতে হচ্ছে সেরোটোনিন, কোতে আছে কার্বন মনোক্সাইড, যেটা আছে তাই, আর এটিতে এটিপি, ঠিক আছে। তো এটা আমরা ছন্দ মনে রাখলাম, আমাকে আগে একটা সেরা কোড দিন, বা আমাকে আগে সেরা কোড দিন, এটা মনে রাখলে হচ্ছে। আমাকেতে অ্যাসপার্টেট, আগেতে গতে গ্লুটামেট, কোতে কার্বন মনোক্সাইড, এটিপিতে হচ্ছে এটিপি, আর সেরাতে হচ্ছে সেরোটোনিন, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার উত্তেজক। আর বাধাদায়কের ক্ষেত্রে হচ্ছে জিজিটি, মনে রাখলে হচ্ছে জিটি হচ্ছে গাবা, GABA, এই ফুল ফর্ম জানার দরকার নেই, মনে রাখলে হচ্ছে গাবা। গ্লাইসিন, জিতে আছে আবার গ্লাইসিন, টিতে আছে টারিন, ঠিক আছে। তিনটা জিনিস মনে রাখলে হচ্ছে তোমার উত্তেজকের আর বাধাদায়কের, এই কটা মনে রাখলে হচ্ছে, আর কিছু লাগতেছে না, ওকে। তো এটা হচ্ছে তোমার মূলত গেল হচ্ছে তোমার নিউরো ট্রান্সমিশন, ঠিক আছে, নিউরো ট্রান্সমিশন গেল, ওকে। এবার আমরা পড়তে যাচ্ছি স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস।
স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস জানার আগে আমাদের জানতে হবে যে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাসের মধ্যে কি বোঝাচ্ছে, বলতে মানে শ্রেণীবিন্যাস বলতে কি বোঝাচ্ছে। শ্রেণীবিন্যাস কিন্তু স্নায়ুতন্ত্র আর কি, স্নায়ুতন্ত্র দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো জিনিস অবস্থান করে, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড যেটা বলে কেন্দ্রীয় আর প্রান্তীয়। কেন্দ্রীয় মধ্যে রয়েছে ব্রেইন বা মানব মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। ওকে, আর প্রান্তীয়ের মধ্যে হচ্ছে দুই প্রকার আবার ভাগ করা যায়, একটা হচ্ছে ঐচ্ছিক বা প্যাথেটিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়। এটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে। তো আমরা লিখতে পারি স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ। স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগে দুই ভাগে ভাগ করা যায়, যেটা বললাম। এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় আর একটা প্রান্তীয়। কেন্দ্রীয় আর একটা হচ্ছে প্রান্তীয়। কেন্দ্রীয় এবং প্রান্তীয়। কেন্দ্রের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। আর একটা হচ্ছে মস্তিষ্ক, ঠিক আছে। আর প্রান্তীয়র মধ্যে দুটা ভাগ বিভক্ত আছে, একটা হচ্ছে ঐচ্ছিক আর হচ্ছে স্বয়ংক্রিয়, ঠিক আছে। ঐচ্ছিক বা প্যাথেটিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়। ঐচ্ছিক দ্বারা লিখি আগে, ঐচ্ছিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়। ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয়। তো ঐচ্ছিকের মধ্যে আমরা এবার মেইন যেটা হচ্ছে পড়াচ্ছে, ঐচ্ছিকের মধ্যে একটা হচ্ছে 12 জোড়া করটিক স্নায়ু থাকে আর 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু থাকে। 12 জোড়া থাকে করটিক স্নায়ু আর 31 জোড়া থাকে হচ্ছে সুষুম্না স্নায়ু, ঠিক আছে। আর স্বয়ংক্রিয়ের মধ্যে দুটো আবার বিভক্ত আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এটা মনে রাখে, এটা মানে তোমার এমসিকিউতে দিয়ে যায় যে ঐচ্ছিক স্নায়ুর কোনটি অংশ নয় বা হচ্ছে কোনটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুর অংশ থাকে, ঠিক আছে। স্বয়ংক্রিয় স্নায়ুর মধ্যে রয়েছে তোমার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। তো আমরা যেটুকু পড়ছিলাম, তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড অবস্থিত, এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়। ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের মধ্যে হচ্ছে 12 জোড়া স্নায়ুতন্ত্র হচ্ছে করটিক আর 31 জোড়া হচ্ছে তোমার সুষুম্না স্নায়ুকাণ্ড, ওকে। আর স্বয়ংক্রিয়ের মধ্যে তোমার একটা হচ্ছে সিম্প্যাথেটিক বা থেটিক যাই হোক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, প্যারা লাগিয়ে দিলাম, ওকে। এটা হচ্ছে তোমার মেইনলি গেল হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ। হ্যাঁ, স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ গেল। এবার হচ্ছে আমরা জানতে চলেছি মেনিনজেস। হ্যাঁ, মেনিনজেস কি জিনিস? মেনিনজেস হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের যে একটা শক্ত যে আবরণ থাকে, শক্ত বলতে মানে হালকা আবরণের একটা আবরণ থাকে, যেটা হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের বাইরে যে আঘাত, বিভিন্ন ধরনের অণুজীব বা বিভিন্ন ধরনের যে আয়তন, সিএসএফ, আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা ক্ষরণ হয়, এখানে কিন্তু এটা মেনিনজেস থেকে ক্ষরণ হয়, ঠিক আছে। মানে মস্তিষ্কের যে আবরণ সেটা হচ্ছে মেনিনজেস নামে পরিচিত। এই মেনিনজেস কিন্তু আবার তিনটা আবরণে অবস্থিত আছে। ড্যাপ দিয়ে মনে রাখতে পারি আমরা, ডিএপি। এটা হচ্ছে ডুরা ম্যাটার, মানে বাইরের আবরণ ডুরা ম্যাটার, মধ্যের আবরণ হচ্ছে অ্যারাকয়েনয়েড ম্যাটার, আর হচ্ছে ভিতরের আবরণ হচ্ছে পায়া ম্যাটার, ওকে। তো ড্যাপ এভাবে মনে রাখা যায় মেনিনজেসের তিনটি স্তর। এটা হচ্ছে ডুরা ম্যাটার, বাইরের আবরণ, অ্যারাকয়েনয়েড ম্যাটার মধ্যস্তরের আবরণ, আর পায়া ম্যাটার হচ্ছে বহিস্তরের আবরণ, ওকে। গেল, ঠিক আছে। এই মেনিনজেস আমাদের ব্রেনের বিভিন্ন অংশকে সুরক্ষিত রাখে, মানে পুরো ব্রেনটা সুরক্ষিত করে রাখে, বিভিন্ন অণুজীব থেকে রক্ষা করে, তারপরে সিএসএফ ক্ষরণ করে। তার তোমার যে ব্রেনের যে তোমার আয়তন, তোমার যে সিএসএফ যে আয়তনটা সম্পূর্ণ নিজের মধ্যে মানে গঠন করে রাখে, যাতে আমরা বুঝতে না পারি। যে তোমাকে যে বলছিলাম না, যে তোমার যে কি বলে বাইরে যে ব্রেনে যে 1500 যে সিসি যে ওজন, সেটা 50 সিসিতে রূপান্তরিত করে সিএসএফ। এই সিএসএফটা সম্পূর্ণ ধারণ করে কিন্তু মেনিনজেস, ওকে, ঠিক আছে। মেনিনজেসের আবার কিন্তু রোগ হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্রেনের। তো ব্রেনের রোগের মধ্যে একটা হচ্ছে মেনিনজাইটিস হচ্ছে তোমার মেনিনজেসের প্রদাহ, মানে মস্তিষ্কের বিভিন্ন অংশে ব্যথা প্রদাহ সৃষ্টি হয়। তো মেনিনজেস এর এক প্রকার ডিপ্লোকোকাস ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। এটা হচ্ছে এক ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইসেরিয়া মেনিনজাইটিস। মনে রাখলে হচ্ছে বানান নামে হয়তো ভুল যেতে পারে, নাইসেরিয়া মেনিনজাইটিস, ওকে। নাইসেরিয়া মেনিনজাইটিস এক প্রকার ডিপ্লোকোকাস ব্যাকটেরিয়া, যেটার কারণে মেনিনজাইটিস হয়ে থাকে, ওকে। বা মস্তিষ্কের প্রদাহ আর কি, মেনিনজেস বা মস্তিষ্কের প্রদাহ। গেল মেনিনজেস আমাদের গেল। তো মস্তিষ্কের এবার ভিতরে আমরা চলে আসতেছি।
সম্পূর্ণ মস্তিষ্ক এবার আমরা পড়বো। মস্তিষ্কের প্রথম যে মস্তিষ্কের যে 3টা খণ্ডে বিভক্তি, তার সাথে প্রান্ত বা যে প্রথম মস্তিষ্ক যেটা আছে তোমার প্রোসেনসেফালন, আছে মেসেনসেফালন, একটা হচ্ছে রম্বেনসেফালন। একটা হচ্ছে প্রোসেনসেফালন হচ্ছে বোঝাচ্ছে কি অগ্র মস্তিষ্ক, মেসেনসেফালন হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর রম্বেনসেফালন হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, মস্তিষ্ক বা ব্রেন, মস্তিষ্ক ব্রেন বা হচ্ছে এনসেফালন, মস্তিষ্ক আরেক নাম কিন্তু এনসেফালন, ঠিক আছে। তো এই 3টা মস্তিষ্কের অংশ থাকে, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা প্রোসেনসেফালন, মধ্যম মস্তিষ্ক বা মেসেনসেফালন, আর পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন। ওকে, এটাই আসে পরীক্ষায়। তো অগ্র পশ্চাৎ এগুলো না দিয়েও প্রোসেন মেসেন রম্বেন দিতে হবে। রম্বেনটা বেশি আসার সম্ভাবনা বেশি, কারণ এটা পশ্চাৎ মস্তিষ্ক। রম্বেনসেফালন যদি দেওয়া হয় তাহলে ঘুলায় যায় যদি ঠিকভাবে না পড়া হয়। ওকে, তো আমরা এবার ব্রেনে পড়তে যাচ্ছি। ব্রেন, ওকে, ব্রেনের মধ্যে হচ্ছে আমরা ব্রেনটা আগে ঠিকভাবে আঁকাইলে বেশি ভালো দেখে। ব্রেনে বিভিন্ন পার্ট রয়েছে, সে পার্টের মধ্যে সবচেয়ে বড় যে অংশটা ফ্রন্টাল যে পার্ট, আমরা অগ্র মস্তিষ্ক সম্পর্কে জানবো প্রথমে, তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক জানবো, তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক জানবো। পশ্চাৎ, ওকে, আচ্ছা, এটা ব্রেনের পার্ট আমি বোঝাচ্ছি। তো অগ্র মস্তিষ্ক প্রোসেনসেফালের মধ্যে সেরেব্রাম, তারপরে হচ্ছে তোমার কি আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই 3টা অংশে বিভক্তিত। অগ্র মস্তিষ্ক আমরা 3ভাবে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, মানে থ্যালামাস হাইপোথ্যালামাস, তারপরে হাইপোথ্যালামাস আসে, ঠিক আছে। মধ্যম মস্তিষ্ক আসে, তারপরে আছে পশ্চাৎ মস্তিষ্ক, যেটা রম্বেনসেফালন নামে পরিচিত, যেটা হচ্ছে তোমার সেরেবেলাম যুক্তিত। হ্যাঁ, সম্পূর্ণ যে অংশ যেটা তোমার এই যে তোমার যে মানে অগ্র মস্তিষ্কের মধ্যে যে সম্পূর্ণটা কিন্তু অগ্র মস্তিষ্ক। আমি দেখাচ্ছি এই লাল কালি দিয়ে, আমি যে পর্যন্ত যাচ্ছি এই সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ অগ্র মস্তিষ্কের অংশ, ঠিক আছে। লাল কালি দিয়ে যেটুকু গেছে এই সম্পূর্ণ হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। এইটুকু অংশ হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, আর এটা হচ্ছে তোমার পন্স, আর এই নিচে অংশটুকু হচ্ছে মেডুলা, ঠিক আছে। গেল। তো এবার আমরা জানবো বিভিন্ন ভাগ। সেরেব্রামের মধ্যে যে অগ্র মস্তিষ্কের যে সেরেব্রামের মধ্যে যাচ্ছি। সেরেব্রামের আবার হচ্ছে সম্পূর্ণ যে ব্রেনের যে 80% স্থান, 80% স্থান, কিন্তু 80% স্থান হচ্ছে তোমার এই সেরেব্রামে দখল করতেছে। ওকে, তো সেরেব্রাম হচ্ছে তোমার সেরেব্রামের মধ্যে আবার 5টা খণ্ড আছে। 5টা খণ্ডের মধ্যে হচ্ছে প্রথম যে সবচেয়ে বড় খণ্ড সেটা হচ্ছে ফ্রন্টাল। তারপরে পার্শ্বীয় যে হচ্ছে তোমার একটা খণ্ড আছে সেটা হচ্ছে তোমার প্যারাইটাল। তারপরে হচ্ছে অংশ যেটা আছে, যারা লাল কালি দিয়ে বোঝায়, ফ্রন্টাল, প্যারাইটাল। তারপরে কানের কাছে যেটা আছে সেটা হচ্ছে টেম্পোরাল, বা শ্রবণে যেটা বোঝা যাচ্ছে টেম্পেনিক বা টেম্পোরাল, এই যে কানের এই অংশটুকু থাকে। ফ্রন্টাল সামনের অংশ, প্যারাইটাল পার্শ্বীয় অংশ, কানের এলাকার অংশ হচ্ছে টেম্পোরাল, আর হচ্ছে অক্সিপিটাল। ওকে, ঠিক আছে। আর এটা হচ্ছে লিম্বিক সিস্টেম, যেটা হচ্ছে ভিতরের দিকে থাকে, ঠিক আছে, লিম্বিক সিস্টেম। তো গেল, ঠিক আছে। আমরা এই সেরেব্রামের যে 5টা অংশ বললাম, এই 5টা অংশ কিন্তু সম্পূর্ণই জানা লাগবে। ফ্রন্টাল বা সম্মুখ অংশ কিন্তু মানুষের মানসিক বোধ হিসাবে গণ্য করা হয়। এইখান থেকে যত প্রকার চিন্তা শক্তি, সৃজনশীলতা, বুদ্ধি, বিকাশ, যত ইচ্ছা শক্তি আছে সবকিছু কিন্তু এই ফ্রন্টাল লোব দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। আমরা যত প্রকার এক্সাম দিই বা যত কিছু চিন্তা ভাবনা করি বা বুদ্ধি, যত কিছু মানে ভালো চিন্তা খারাপ চিন্তা যতই কিছু করি, সবকিছু আমাদের এই ফ্রন্টাল লোব থেকে এসে থাকে, ঠিক আছে। ফ্রন্টাল লোবে এইভাবে আসে। ফ্রন্টাল লোবে তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, এটা হচ্ছে তোমার মানসিক বোধ। আমরা এক কথায় যেটা বলতে পারি মানসিক বোধ। ওকে, ঠিক আছে। প্যারাইটালে আমরা কি বলতে পারি, এগুলো হচ্ছে সাধারণ অনুভূতি কি স্পর্শ, তাপ, চাপ, এইসব অনুভূতিগুলো হচ্ছে সাধারণ অনুভূতি।
তাই এইগুলো এক কথায় কি বলছে, স্পর্শ, তাপ, চাপ। মানে তুমি যদি ব্যথা লাগতেছে, স্পর্শ হচ্ছে, তুমি তো বুঝতে পারতেছো কিছু হবে। যদি মশা কামড়ায় তখন তুমি হাত সরাই নিচ্ছ বা হাত দিয়ে মেরে দিচ্ছ, এটা হচ্ছে অনুভূতি। স্পর্শ মানে সাধারণ অনুভূতি, সেটা হচ্ছে তোমার প্যারাইটাল অংশ থাকা, প্যারাইটাল লোব থেকে আসে। এই পার্শ্বে যে প্যারাইটাল লোব, সেখান থেকে এইগুলো আসে। তো এখানে এক কথা কি লিখতে পারি আমরা, সাধারণ অনুভূতি। সাধারণ অনুভূতি গেল, ওকে ঠিক আছে। তো এবার আসে টেম্পোরাল। এখানে শ্রুতি, এখানে যত প্রকার শ্রুতি আছে, মানে ভারসাম্য এবং শ্রুতি। টেম্পোরাল বলতে বোঝায় শ্রুতি। শ্রুতি বলতে কি, আমাদের যে কানের যে অংশটুকু আছে, সম্পূর্ণ শ্রবণ এবং বাহ্যিক যে চাপ নিয়ন্ত্রণ, কানের মধ্যকার এবং বাইরের চাপ নিয়ন্ত্রণ, এই ব্রেনের এইটুকু অংশ, মানে শোনার জন্য ব্রেনের এইটুকু অংশটাই পুরো শোনার জন্য রয়েছে, ঠিক আছে। শোনা যাই হোক, শোনা বলতেছি, হ্যাঁ, শোনার জন্য এইটুকু অংশটাও রয়েছে, ঠিক আছে, টেম্পোরাল লোব। আর হচ্ছে অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব হচ্ছে এই পিছনে যে অংশটুকু, মানে সেরেবেলামের আগে যে অংশটুকু অংশ, সেটা হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল একটা হাড্ডিরও আছে, তো অক্সিপিটাল কন্ডাইল বা ফোরামেন অফ ম্যাগনাম থাকে, এখানে একটা ছিদ্র থাকে, হাড্ডিও থাকে। তো ওটা হাড্ডির অধ্যায় যেদিন পড়াবো সেদিন বোঝাবো হয়তো কোনো একদিন। তো অক্সিপিটাল এখানে তোমার আমরা মূলত দৃষ্টি বা দর্শন যে বিষয়টা থাকে সেটা আমরা বলতে পারি। তুমি দেখো না, কোনো একটা মানুষের পিছনে, মাথার পিছনে যদি আঘাত করা হয়, চোখের মধ্যে তারা দেখে বা চোখে মানে স্পষ্ট দেখে। কারণ ব্রেন তো আমাদের যে ব্রুনি একটোডার্ম থেকে সৃষ্টি হয় ব্রেন, হ্যাঁ, মস্তিষ্ক, এটা বলতে ভুলে গেছি, ব্রুনি একটোডার্ম থেকে সৃষ্টি হয় যে ব্রেন, সেখান থেকে ব্রেন দ্বারাই কিন্তু চোখ সৃষ্টি হয়, ঠিক আছে। তো ব্রেনে এখানে আঘাত লাগে, সম্পূর্ণ ডিরেক্ট যে এফেক্ট করে এই চোখের এখানে। তো এখানে কি দেখা, এক কথায় যেটা বলতে পারি। তো ব্রেনের যে অংশের কোনগুলো কি কাজ সেটা আমরা মোটামুটি জানতে পেরেছি, ঠিক আছে। চিত্র একটু খারাপ হয়েছে বললাম, তো আবার যে বোর্ডে হইলে চিত্র খুব সুন্দর হইতো, খাতায় পেনের সাথে অভ্যস্ত অত একটা না। তো দেখা যাক কি হয়, পরেরটুকু দেখি। তো আমাদের এটুকু পার্ট শেষ, সেরেব্রামের পার্ট শেষ, সম্পূর্ণ যে বড় পার্ট। ও সরি আরেকটা অংশ বাদ থেকে গেছে। চারটা যে অংশ থাকে, ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, আরেকটা আছে লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম বা লিম্বিক লোব হচ্ছে কি, সহজাত। লিম্বিক সিস্টেম, লিম্বিক হচ্ছে এটা কি, সহজাত। সহজাত আচরণ বলতে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে জন্মের পর থেকে নিজে নিজেই অর্জিত হয়, যা আমরা পেট থেকে যখন ভূমিষ্ঠ হই, সাথে সাথে যেগুলো কাজগুলো, যেগুলো হচ্ছে খাইয়ে দেওয়া, বাথরুম করা বা বিভিন্ন ধরনের মানে রেচন বা জনন যাগুলো আছে, সেগুলো তো আমাদেরকে শিখাই দিতে হয় না, এটা তো আপনি চলে আসে। এটা হচ্ছে সহজাত আচরণ। বা সহজাত আচরণ এটাই বোঝাচ্ছে যে তুমি কোনো কিছু শিখিয়ে দেওয়া লাগবে না, যেটা তুমি নিজের ভিতর থেকে আসবে আপনি, ঠিক আছে। তো সহজাত আচরণের মধ্যে রয়েছে খাদ্য, রেচন, জনন, এগুলো আছে সহজাত আচরণ। তো লিম্বিক লোব এই সহজাত আচরণটা নিয়ন্ত্রণ করে। তো সেরেব্রাম পার্ট আমাদের শেষ। তো সেরেব্রাম পার্ট শেষ হলে এবার আমরা করতে যাব সেরেব্রামের মানে অগ্রমস্তিষ্কের যে আরেকটি অংশ, সেটা হচ্ছে থ্যালামাস, ঠিক আছে। তো সেরেব্রাম থ্যালামাস করার আগে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, ওয়েট, এটা পড়াই দেবো, ঠিক আছে, দেখা যাক। সেরেব্রামের যে কাজটা থাকে, কাজটা কিন্তু বহুত বড় বড় লেখা বইতে, কিন্তু এত কিছু কিন্তু লাগে না। তো সেরেব্রামের কাজের মধ্যে আমি মুখে একবার বলে দিচ্ছি। তো এইগুলো হচ্ছে মূলত ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। মানে বিভিন্ন ঐচ্ছিক পেশির যত প্রকার আমরা তো বললাম, যে চিন্তা, সৃজনশীলতা, দেখা, শোনা, তারপর হচ্ছে সাধারণ অনুভূতি, সবকিছু মানে সহজাত আচরণ, সবকিছু মিলে যেটা আর কি, সেই কাজগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটু বড় বড় লাইন আকারে দেওয়া হয়েছে, যাতে একটু মুখস্থ না, অত মুখস্থ করার কোনো দরকার নেই, এতগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। যেটুকু বলছি মেইন কি পয়েন্টগুলো মনে রাখলেই হচ্ছে। তো গেল সেরেব্রাম গেল, এবার থ্যালামাস আসতেছে। সেরেব্রাম আমরা পড়তেছি, সেরেব্রামের অংশ এবার থ্যালামাসের চিত্র দিয়ে না বোঝায়। থ্যালামাস আমি নিজে বলতেছি খাতা, এখানে থ্যালামাসের আরেকটা ভালো নাম আছে, সেটা হচ্ছে রিলে সিস্টেম, ঠিক আছে। রিলে সিস্টেম বলতে তোমার যত প্রকার সিস্টেমিক কাজ, মানে যত প্রকার কাজকর্ম, সম্পূর্ণ সিগন্যাল এই থ্যালামাসের মধ্যে দিয়ে হয়ে তারপরে অন্য অংশে বিস্তৃত হয়, সেই কারণে এটার নাম হচ্ছে রিলে সিস্টেম। রিলে স্টেশন বা রিলে সিস্টেম, ঠিক আছে, বইতে রিলে স্টেশন দেওয়া আছে, একই, রিলে স্টেশনও দিতে পারো, রিলে স্টেশন বা রিলে মানে সিস্টেম একই, মানে সিস্টেমের মধ্যে স্টেশনই দাও, বইতে স্টেশন যখন আছে স্টেশনই দাও, রিলে স্টেশন, ওকে। তো এগুলো মূলত কাজ কি, থ্যালামাসের কাজ হচ্ছে চাপ, স্পর্শ, তারপরে স্থূলতা বা মোটা, আমরা যদি মোটা হয় তখন স্থূলতা নিয়ন্ত্রণ করে থ্যালামাস, তারপরে চাপ নিয়ন্ত্রণ করে, মানে মানসিক চাপ, দৈহিক যে ব্লাড, রক্তের যে চাপ, সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে। তারপর সামাজিক আচরণ, মানে আমরা যে কথা বলতেছি, কথা বলার যে ধরন, সামাজিক আচরণ, মানে তুমি একটা এলাকা থেকে অন্য একটা এলাকায় গেলে সেই এলাকার ভাষা একরকম হয়, কিন্তু
তোমার মাথার মধ্যে কিন্তু আগের ভাষাও কিন্তু থেকে যায়, সেই ভাষার সাথে যখন মানে একসাথে তাল মিলাইতে কিন্তু তোমাদের কিন্তু কষ্ট হয়ে যায়, কিন্তু এই থ্যালামাসের কারণে তোমরা সেই ভাষা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় এবং সব ভাষা একসাথে ঠিকঠাকভাবে বলতে পারো। এটা হচ্ছে তোমার মানে তোমার সামাজিক আচরণ আর কি। সামাজিক আচরণ মানে এক জায়গায় যেখানে যে আচরণ সেখানে সেই আচরণ অনুযায়ী এই থ্যালামাস থেকে নিয়ন্ত্রিত হয়। আর হচ্ছে ঘুমন্ত মানুষকে জেগে তোলা। আমরা ঘুমিয়ে থাকি, হঠাৎ করে জেগে যাই, হঠাৎ করে শক খাই বা বিভিন্ন কারণে জেগে যায়, এই থ্যালামাসের সিক্রেশনের কারণে, নিউরো সিক্রেশনের কারণে আমরা এটা হয়ে থাকে। মানে ঘুমন্ত মানুষকে জেগে তোলা হচ্ছে এই থ্যালামাসের কাজ। থ্যালামাস গেল, এবার যায় হাইপোথ্যালামাস। এটা হচ্ছে ট্রিপল স্টার একটা টপিক, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটা হচ্ছে মেইনলি দেহতাপ নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। ট্রিপল স্টার ইম্পর্টেন্ট, দেহতাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসকে আবার লিম্বিক সিস্টেম বলা হয় বা বায়োলজিক্যাল ক্লক নামে পরিচিত হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস তাপ নিয়ন্ত্রণ করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে, তৃষ্ণা নিয়ন্ত্রণ, ঘাম, চাপ, তাপ ইত্যাদি সবকিছু নিয়ন্ত্রণ করে। মেইনলি তাপটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মেডিকেল কোশ্চেনে এবার আসছিল ক্ষুধা নিয়ন্ত্রণ করে, যেটা হাইপোথ্যালামাস। ওকে, রাগ, পীড়ন, ব্যথা, ক্ষুধা, তাপ, তৃষ্ণা সবকিছু এই হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কিন্তু হাইপোথ্যালামাসের প্রধান একটি কাজ আছে, সেটা হচ্ছে দুটি হরমোন তৈরি করে। একটা হচ্ছে এডিএস বা অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, আর এটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে মাতৃত্বের হরমোন, যেটা হচ্ছে মেয়েদের গর্ভ মানে অবস্থার পরে আসে এই হরমোনটা, যাতে মানে বাচ্চা প্রসব এবং দুগ্ধক্ষরণের জন্য এই অক্সিটোসিন হরমোনটা খুবই ইম্পর্টেন্ট। তো এডিএস একটা হরমোন, যেটা হচ্ছে তোমার অন্য একটা নামও আছে, এডিএস হরমোন নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। অ্যান্টিডাইউরেটিক হরমোন বলতে এই হরমোনের অভাবে তোমার ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কিন্তু দুই প্রকার, ডায়াবেটিস আছে ইনসিপিটাস, একটা আছে ডায়াবেটিস মেলিটাস। তো মেলিটাস হচ্ছে তোমার ওই ইনসুলিন হরমোন ক্ষরণ কমের জন্য, আর এডিএস হরমোন কমের জন্য, ক্ষরণ কমের জন্য হচ্ছে তোমার ইনসিপিটাস হয়। ইনসিপিটাস বলতে কি, ঘনমূত্র কম মানে বের হয়, মানে খুবই পাতলা মানে লঘুমূত্র বের হয় এই এডিএস হরমোন ক্ষরণের অভাবে। ওকে, তো আমাদের পিটুইটারি গ্রন্থি আছে, এখানে পিটুইটারি একটা গ্রন্থি থাকে যেগুলো হাইপোথ্যালামাসের সাথে যুক্ত থাকে। আমাদের যে তোমার হরমোনের পার্ট যখন পড়াবো তখন বোঝা যায় যে পিটুইটারি গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত। এটা এখন থাক, পরে পড়াচ্ছি, ঠিক আছে। এলো হাইপোথ্যালামাস শেষ আমাদের। তো এবার আমরা মানে অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক পড়ে ফেলেছি, এবং আমরা মানে মধ্যম মস্তিষ্ক একটু পড়বো। সবকিছু লাগে না, মধ্যম মস্তিষ্কের একটা কি পয়েন্ট জেনে রাখো, এটা হচ্ছে দর্শন এবং শ্রবণের সমন্বয় গঠন করে এই মধ্যম মস্তিষ্ক বা মেসেনসেফালন। ওকে, গেল। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো যায় যে তোমার সেরেবেলাম বা অগ্র মস্তিষ্ক 80% জায়গা দখল করে, আর সেরেবেলাম মাত্র 11% জায়গা দখল করতেছে। এই দুটো মনে রাখলে হচ্ছে, বইতে কিন্তু দেওয়া নাই, যে বইতে দেওয়া আছে 80% এটা, আর 11% এটা কিন্তু বইতে দেওয়া নেই, কিন্তু ইম্পর্টেন্ট এগুলো লাগে। মানে আজমল স্যারের বইতে দেওয়া নেই, অন্য স্যারের বইতে দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, সেরেবেলামের সবকিছু মানে এবার হচ্ছে সেরেবেলাম সম্পর্কে জানবো আমরা। সেরেব্রাম জানছি, সেরেবেলামের থ্যালামাস জানছি, হাইপোথ্যালামাস জানছি। এবার আমরা সেরেবেলাম সম্পর্কে জানবো, পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সেরেবেলামের সম্পর্কে আমরা কি জানতে পারি? সেরেবেলাম মূলত হচ্ছে একটা যে মেইনলি সেরেবেলাম হচ্ছে ঐচ্ছিক চলাফেরা, ঐচ্ছিক পেশিটান, দেহের ভারসাম্য, এগুলো হচ্ছে বজায় রাখে। সেরেবেলামের কাজ হচ্ছে ঐচ্ছিক কাজ, মানে যত প্রকার ঐচ্ছিক পেশির টান, এটা অপশনে আসে যে ঐচ্ছিক পেশির টান নিয়ন্ত্রণ করে কোন অংশ, সেটা হচ্ছে সেরেবেলাম। ঐচ্ছিক পেশির টান অংশ নিয়ন্ত্রণ করে। তো তোমার যদি অপশনে থাকে সেরেব্রাম আর সেরেবেলাম দুটোই থাকে, তাহলে কিন্তু সেরেবেলাম দাগাবা। সেরেব্রামও কিন্তু ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ করে, কিন্তু ঐচ্ছিক পেশির টান সেটা হচ্ছে কিন্তু সেরেবেলাম নিয়ন্ত্রণ করে। সেরেবেলাম কিন্তু আবার মানে এই যে আমরা একটা জিনিস বলতে মনে নাই, তোমাদের যে সেরেব্রাম যে অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় যে অংশ, সে কিন্তু দুই ভাগে বিভক্ত। এটা সে দুই পাশে অবস্থিত, ঠিক আছে। বাম সাইডের অংশ দেহের ডান সাইডের অংশ নিয়ন্ত্রণ করে, এবং ডান সাইডের অংশ দেহের বাম সাইডের অংশকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। মস্তিষ্ক কিন্তু দুটো খণ্ডে বিভক্ত থাকে, মাঝখানতে এরকম। তো দুটো খণ্ড হচ্ছে কর্পাস ক্যালোসাম দ্বারা আকৃষ্ট থাকে। হ্যাঁ, দুটো অংশ সিসি বা কর্পাস ক্যালোসাম, এই দুটো মানে এই অংশের দ্বারা, কর্পাস ক্যালোসাম নামক এক প্রকার জয়েন্ট দ্বারা এই দুটো খণ্ড একসাথে যুক্ত থাকে। এটা হচ্ছে সেরেব্রামের অংশ, ঠিক আছে। আর হচ্ছে সেরেবেলামের অংশ হচ্ছে ভার্মিস দ্বারা যুক্ত থাকে। ভার্মিস হচ্ছে তোমার সেরেব্রামের অংশ, সেটা হচ্ছে সেরেবেলামের অংশ, ভার্মিস দ্বারা যুক্ত থাকে। সেরেবেলামের দুটো অংশ। সেরেবেলাম কিন্তু আবার অপোজিট অংশ নিয়ন্ত্রণ করে না। সেরেবেলামের হচ্ছে ডান পাশের অংশ, ডান পাশের পুরো দেহের অংশ নিয়ন্ত্রণ করে। বাম পাশের পুরো দেহের অংশ মানে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। মানে অপোজিটটা আর কি, অগ্র মস্তিষ্কের কাজ হচ্ছে বিপরীত অংশে, আর
পশ্চাৎ মস্তিষ্কের কাজ আছে সেম অংশে, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার কাজ। ওকে, তো আমার এই পাশে আমি নোট করে রাখছি মেইন টপিকগুলো। আবার মনে করো না কেউ যে আমি দেখে দেখে পড়াচ্ছি, সব নিজের ভাষায় বলতেছি, দেখে দেখে এত কিছু পড়ানো সম্ভব না। আমি জাস্ট টপিকগুলো লিখে আনা আছে, এখানে দেখতে পারো টপিক শ্বসন, বিভিন্ন হার ইত্যাদি বিভিন্ন সব কিছু লিখে নেওয়া আছে, ঠিক আছে। তো এবার আমরা আসছি, এবার তোমাদের কি গেল, পশ্চাৎ মস্তিষ্কে সেরেবেলাম গেল। এবার দুটো অংশ আছে, পন্স এবং মেডুলা, ঠিক আছে। পন্স হচ্ছে কি শ্বসনিক হার, মানে বায়ো রিফ্লেক্সের জন্য রিফ্লেক্স সেন্টার হচ্ছে শ্বসনের, সেটা হচ্ছে পন্স। শ্বসনিক হার হচ্ছে নিয়ন্ত্রণ করে পন্স, আর শ্বসন কেন্দ্র যেটা আছে সেটা হচ্ছে মেডুলা। এই পন্স হচ্ছে শ্বসনিক হার নিয়ন্ত্রণ করে বা রিফ্লেক্সের কাজ হিসাব করে, হ্যাঁ। আর সেই মেডুলা যে অংশটা, মেডুলা অংশ পুরো সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত হয়ে গেছে। মেডুলা অংশ হচ্ছে হৃদস্পন্দন, শ্বসন, তা বিভিন্ন ধরনের তোমার কাশি, তারপরে মানে কি বলে রক্তচাপ, সবকিছু এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে মেডুলা। মেইনলি হৃদস্পন্দন এবং শ্বসন নিয়ন্ত্রণ করা হচ্ছে এই মেডুলার ওই অংশ। এই দুটো মনে রাখলে হচ্ছে, ঠিক আছে। আরেকটা মনে রাখতো ব্রেইন স্টেম। ব্রেইন স্টেম কি দ্বারা গঠিত? আচ্ছা, মেসেনসেফালন, মেসেন প্লাস পন্স প্লাস মেডুলা, এটা হচ্ছে মস্তিষ্কের একটা অংশ, মানে ব্রেন স্টেম, মানে তিনটা অংশ মিলে হচ্ছে একটা সংগঠন গঠন করে, সেটা হচ্ছে ব্রেন স্টেম নামে পরিচিত। একটা মেসেনসেফালন বা তোমার মধ্যম মস্তিষ্ক, পন্স এবং মেডুলা মিলে হচ্ছে তোমার এই ব্রেন স্টেম গঠিত করে। এটা কোশ্চেনে বোল্ড করে দেওয়া আছে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, গেল। আচ্ছা, সিএসএফ সম্পর্কে তোমাদের তো বলছিলাম যে ইপিনডাইমা থেকে সিএসএফ তৈরি হয়। তো ইপিনডাইমা থেকে সিএসএফ তৈরি হলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা, তো এটা মূলত 500 ml প্রত্যেক দিন মানে নিঃসৃত হয়। কিন্তু তোমাদের প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেকদিন কিন্তু এটা 140 ml থেকে 150 ml মানে খরিত হয় সিএসএফ। তো সিএসএফ এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা তুমি ওই কোথা থেকে তৈরি হয় সেটা হচ্ছে বললাম ইপিনডাইমা থেকে, আর তেমন কিছু কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের সবচেয়ে মানে এই আমাদের যে আমার যে ফার্স্ট হাফ, সেই ফার্স্ট হাফের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবার আসবে করোটিক স্নায়ু হচ্ছে ছক, সেটা বললে আজকে আমাদের ক্লাসটা শেষ হবে। তো শুরু করি আমাদের করোটিক স্নায়ু ছক। ওকে, করোটিক স্নায়ু, মানবদেহে কিন্তু 12 জোড়া করোটিক স্নায়ু রয়েছে, ঠিক আছে। 31 জোড়া সুষুম্না স্নায়ু এবং 12 জোড়া করোটিক স্নায়ু রয়েছে। তো করোটিক স্নায়ু যে 12 জোড়া, সেই 12 জোড়া কিন্তু প্রত্যেকটি ছকের থেকে মুখস্থ করতে গেলে কিন্তু খুবই হাল খারাপ হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে খুবই টাফ একটা ব্যাপার। পরপর প্রত্যেকটি সিরিয়াল অনুসারে পড়তে হবে, 1 থেকে 12 নম্বর শুরু করে প্রত্যেকটি পরপর যে সিরিয়াল আছে প্রত্যেকটি সেম সিরিয়ালে মনে রাখতে হবে, ঠিক আছে। তো করোটিক স্নায়ুর মধ্যে আমরা সবকিছু আমাদের যে অংশ থাকে, করোটিক স্নায়ুর মধ্যে যে আমরা যে তোমার অংশ কি বলবো, হ্যাঁ, অংশ বলতে গেলে 3 ধরনের থাকে। একটা সংবেদী, একটা হচ্ছে তোমার চেষ্টীয়, একটা হচ্ছে মিশ্র। সংবেদী বলতে কি সেন্সরি, তার চেষ্টীয় বলতে কি মোটর, আর মিশ্র তো মিক্সড, বুঝতে পারো সমন্বয়ক, যেটা বাংলায় যেটা বললাম। সংবেদী যা সেন্সরি, সেটা হচ্ছে কি তোমার একটা উদ্দীপনা বহন, মানে এখানে আমি হাত দিয়ে টাচ করলাম, সেটা উদ্দীপনা বহন করে আমার ব্রেন পর্যন্ত নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সংবেদী। চেষ্টীয় কি, আমি যে টাচ করলাম ব্রেন উদ্দীপনা বহন করে উপরে নিয়ে যাচ্ছে, সেটা আবার ফিরে আসে এখানে আসতেছে, এবার আমি হাত টাচ করে হাত সরাই দিলাম, এটা হচ্ছে চেষ্টীয়। আর মিশ্র কি, দুইটা কাজ একসাথেই করে থাকে বিভিন্ন ধরনের, ঠিক আছে। তো গেল। তো আমাদের 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে আমরা এটা মনে রাখতে পারি, সংবেদী, চেষ্টীয়, মিশ্র। হাতের লেখা বাজে অবস্থা খুবই, বুঝতে পারলে হচ্ছে, ঠিক আছে। আমার দায়িত্ব হচ্ছে বোঝানো, হাতের লেখা দেখে আর কি হবে, আমি বুঝাইতে পারলে এটা হচ্ছে হয়েছে। ওকে, সংবেদী আমরা মনে রাখতে পারি 128 দিয়ে। ওকে, সংবেদী 128, আর হচ্ছে মিশ্র হচ্ছে মনে রাখতে পারে 5, 7, 9, 10। আর বাকি যেগুলো বাদ আছে সেগুলো সবই হচ্ছে চেষ্টীয় বা মোটর। তো বাকি কোনগুলো বাকি আছে, 12 মধ্যে আর কোনগুলো বাদ থাকে? 4 থাকে, 3 থাকে, 4 থাকে, 6 থাকে, 11 থাকে, 12 থাকে, এগুলো হচ্ছে চেষ্টীয়। তো আমরা এইভাবে মনে রাখতে পারি 128, এটা হচ্ছে সংবেদী, আর মিশ্র হচ্ছে 5, 7, 9, 10, মানে বেজোর টাইপের যেগুলো 5, 7, 9, 10 এগুলো হচ্ছে তোমার মিশ্র, আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে তোমার চেষ্টীয়। তো সংবেদী 128-এর মধ্যে আবার একটা জিনিস আছে যেটা বইতে নাই, এটা হচ্ছে প্যারাসিম্পেথিক ঠিক হচ্ছে 3, 7, 9, 10। ওকে, 5, 7, 9, 10 কিন্তু মিশ্র, আর এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক। ওকে, প্যারাসিম্প্যাথেটিক বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে স্বয়ংক্রিয় বা নিজের মানে নিজে নিজেই উদ্দীপিত হতে পারে, মানে ব্রেনে সবসময়
মানে সচল হওয়া দরকার হয় না। তো এই বিষয়টা বলতে কি বোঝাচ্ছে, ধরো পাকস্থলী যে বিষয়টা বোঝায়, পাকস্থলীতে কিন্তু আমাদের একাধিক নিউরন থাকে। এটা কিন্তু তোমার পাকস্থলীতে আমাদের কিন্তু দ্বিতীয় মস্তিষ্কে অবস্থান করে, জানো কি তোমরা সেটা? দ্বিতীয় মস্তিষ্ক কোষের সেটা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সার নামে পরিচিত, যেটা আমাদের মেডিকেল এক্সামে আসছিল এবছর 2024-25 সিজনে। তো ইন্ট্রিনসিক প্লেক্সার এটা হচ্ছে তোমার মানুষ দেহের দ্বিতীয় মস্তিষ্ক। এটা কোথায় থাকে? এটা তোমার 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 কি বলে পরিপাক গ্রন্থিতে থাকে, সেখানে পাকস্থলীর মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে পর্যন্ত প্রমাণিত হয়েছে প্যারাসিম্পেথেটিক। তো পাকস্থলীর মধ্যে ইন্ট্রিনসিক প্লেক্সার এটা আবার আসে মূলত এক্সট্রিনসিক প্লেক্সার থেকে। এক্সট্রিনসিক প্লেক্সার বলতে বোঝাচ্ছে আমরা যে আমাদের নিউরন তো সবসময় সচল থাকে, এখান থেকে সব জায়গায় পরিবহন হয়। তো পরিবহন হওয়ার জন্য বিভিন্ন জায়গা আছে যেগুলো সবসময় কাজ করতে হয়, যেমন আমাদের লিভার, পাকস্থলী, তারপরে অগ্নাশয়, এইসব জায়গায় সবসময় উদ্দীপনা যখন পরিবহন করতে হয়, বারবার আসা যাওয়া ব্যবহারের ক্ষেত্রে ব্রেনের একটু চাপ পড়ে যায়। তো সেই কারণে ওখানে নির্দিষ্ট কিছু কিছু নিউরন থাকে, সেই নিউরন থাকার কারণে ওখানে দ্বিতীয় মস্তিষ্কের মতন আবরণ তৈরি হয়ে গেছে, যে মস্তিষ্কের মতন এলাকা তৈরি হয়েছে, যেখানে তোমার মনে হবে যে আসলে যে ওখান থেকে একটা পুরো সম্পূর্ণ মস্তিষ্কের মতন কাজ করতেছে। মানে মস্তিষ্ক না থাকলে একদম পুরো মস্তিষ্কের মতন কাজ ও উদ্দীপনা পরিবহন করতেছে, সরাসরি মস্তিষ্কের সাথে যোগাযোগ করতে করা লাগতেছে না, ডাইরেক্ট মানে একটা মতন মানে ব্রিজের মতন কাজ করতেছে, বুঝলে? তো ধরো এখানে তোমার পাকস্থলী আর এখানে তোমার মেইন মস্তিষ্ক, তো বারবার তোমার আসতে আসতে তোমার বিভিন্ন পথ পাড়ি দিতে হচ্ছে। তো এখানে তোমার ডাইরেক্ট আরেকটা মস্তিষ্কের মতো সৃষ্টি হচ্ছে, তো এখান থেকে তোমার উদ্দীপনা এখানে এসে জমা থাকতেছে, যখন প্রয়োজন হচ্ছে ডাইরেক্ট এখান থেকে তোমার এই পাকস্থলীতে তোমার উদ্দীপনাগুলো পরিবহন হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রেক্সিক প্লেক্সার। এন্ট্রেক্সিক প্লেক্সারের মধ্যে দুইটা অংশ, এটা হচ্ছে এক্সট্রেন্সিক আর মানে এন্টেরিক প্লেক্সার। যেটা আছে এন্টেরিক প্লেক্সারের মধ্যে বাইরেটা হচ্ছে তোমার এক্সট্রেন্সিক আর ভিতরটা হচ্ছে ইন্ট্রিনসিক। এই এক্সট্রেন্সিক হচ্ছে কোনো দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় না, আর ইন্ট্রিনসিক যে ভিতরে যে পর্দাটা সেটা হচ্ছে তোমার মানে দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম? প্যারাসিম্পেথেটিকের মধ্যে যে এক্সট্রেন্সিক প্লেক্সার যে থাকে সেটা হচ্ছে দুইটা ভাবে বিভক্ত, ইন্ট্রিনসিক আর এক্সট্রেন্সিক। এক্সট্রেন্সিক বাইরের অংশ আর ইন্ট্রিনসিক ভিতরের অংশ। ইন্ট্রিনসিক হচ্ছে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত। ঠিক আছে, গেল। তো এটা বেশি বলে ফেলছে, এত বলার দরকার ছিল না, যাই হোক। তো এবার আমরা তোমার এই 12 কর্টেক্স স্নায়ু পড়বো। তো 12 কর্টেক্স স্নায়ুর নাম মুখস্থ করা খুবই কষ্টকর, তো আমি এবার মনে করে দিচ্ছি। তো কিভাবে মনে রাখা যায়? তো আমরা একটা নেমোনিক মনে রাখতে পারি, এই নেমোনিক দিলে আশা করি কোনোদিন ভুলবা না। অল অপারেশন ওকে ট্রাক্টর আনো, ফুলে আসে গলা, ভেঙে ছিল হাইওয়ে। বানান বলতে সমস্যা নেই, জানতে পারলে হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে? অল অপারেশন ওকে, ট্রাক্টর আনো, ফুলে আসে গলা, ভেঙে ছিল হাইওয়ে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 জোড়া এখানে কিন্তু হয়ে গেছে। এবার নামগুলো আমরা পড়ে ফেললে হয়ে যাচ্ছে জাস্ট, এবং যেগুলোর কাজ দরকার আছে সেগুলো আমি বলে দেবো, আর বাকি সব কিছু প্রয়োজন হয় না। মেন কথা বলে দেয় যে তোমার 7ম কর্টেক্স স্নায়ুর নাম কি, 8ম কর্টেক্স স্নায়ুর নাম কি, এগুলো বলে। ঠিক আছে, আর কাজ টুকটাক যেগুলো সেগুলো লাগে। তো অল থেকে প্রথম যেটা সেটা হচ্ছে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি হচ্ছে আমাদের যে ঘ্রাণ নিয়ন্ত্রণ বা ঘ্রাণ আমরা যেটা নিতে পারি, অলফ্যাক্টরি কোষ। এটা হচ্ছে তোমার নাসা গহ্বরের মধ্যে থাকে। প্রথম কর্টেক্স স্নায়ুর নাম হচ্ছে অলফ্যাক্টরি কোষ। ঠিক আছে, অলফ্যাক্টরি। 2 হচ্ছে অপটিক। অলফ্যাক্টরি অপটিক। তারপরে হচ্ছে তোমার অকুলোমোটর। অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। ট্রক্লিয়া, ট্রাকতে আছে ট্রক্লিয়া, ট্রতে আছে ট্রাইজেমিনাল। আনোতে হচ্ছে অ্যাবডুসেন্স। ফুলেতে হচ্ছে ফেসিয়াল। আসেতে হচ্ছে অডিটরি। গলাতে হচ্ছে গ্লাজোফ্যারেঞ্জিয়াল। ভেতে হচ্ছে ভেগাস, এটা সহজেই মনে রাখা যায়, ভেগাস।
সিলোতে হচ্ছে স্পাইনাস অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, আর হচ্ছে হাইওয়েডেতে হাইপোগ্লোসাল। এই হচ্ছে 12টা কর্টেক্স নার্ভের নাম। তো এবার আমরা আবার রিভিশন দিয়ে আরেকবার পড়ি। অল অপারেশন ওকে, ট্রাক্টর আনো, ফুলে আসে গলা, ভেঙেছিল হাইওয়েড। এই আমার সাথে 10 বার মতন পড়লে হয়ে যাবে। বাসায় 10 বার করে পড়বা এবং একবার লিখলে আশা করি হয়ে যাবে। অল অপারেশন ওকে, অলতে অল ফ্যাক্টরি, 1 নম্বর কর্টেক্স নার্ভ অল ফ্যাক্টরি, যেগুলো আছে শ্রবণ মানে ঘ্রাণ যেটা আছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। অপটিক, এটা হচ্ছে দর্শনের ক্ষেত্রে রয়েছে অপটিক স্নায়ুতন্ত্র। আর হচ্ছে তোমার অকুলোমোটর, এই যে 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার আর এই 6 নাম্বার, এটা হচ্ছে তোমার অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এই যে অকুলোমোটর, তারপর হচ্ছে ট্রক্লিয়া, আর তারপর হচ্ছে তোমার অ্যাবডুসেন্স। এই 3টা হচ্ছে তোমার অক্ষিগোলকের সঞ্চালনের কাজে থাকে। এই আমার সাথে নোট করে রাখো। অক্ষিগোলকের সঞ্চালন হচ্ছে, আমি বলে দিচ্ছি, অক্ষিগোলকের সঞ্চালন হলো 3, 4, 6। ঠিক আছে, 3, 4, 6 আছে অক্ষিগোলকের সঞ্চালন করে থাকে। তো গেল এই ট্রাক থেকে ট্রক্লিয়া, টর থেকে হচ্ছে ট্রাইজেমিনালের মধ্যে আবার কিন্তু 3টা শাখা আছে। ট্রাইজেমিনাল হচ্ছে সবচেয়ে বড় কর্টেক্স স্নায়ু। ঠিক আছে, কর্টেক্স স্নায়ুর মধ্যে হচ্ছে অপথ্যালমিক, তারপর হচ্ছে তোমার ম্যাক্সিলারি, আর হচ্ছে ম্যান্ডিবুলার, এই 3টে অংশে বিভক্ত। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রাইজেমিনাল সবচেয়ে বড়। এবার হচ্ছে অ্যাবডুসেন্স, এটা তোমার তো বলছিলাম যে 6 নম্বর মানে অক্ষিগোলকের সঞ্চালনের ক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রিত। এবার ফুলেতে ফেসিয়ালের ক্ষেত্রে হচ্ছে তোমার, এটা তোমার মূলত হচ্ছে, এটার আবার 2টা ভাগ আছে। একটা হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথেটিক, মানে স্বাদের যে অংশটা, এটা জানলে হচ্ছে, আর বেশি কিছু লাগবে না। এত কিছু পড়ে কি হবে, যেগুলো দরকার সেগুলোই পড়াইতেছি। ফাও সবকিছু পড়ে কোনো লাভ নাই, যেগুলো আসবে সেগুলোই পড়তে হবে। ফেসিয়ালের মধ্যে তোমার হচ্ছে সবকিছু, যে প্যারাইটাল একটা অংশ থাকে, প্যালেটাইন অংশ থাকে, সেই প্যালেটাইন অংশটা আছে মানে মুখে যে স্বাদটা নিয়ন্ত্রণ করে ফেসিয়াল। ওকে, এবার আছে তো অডিটরি মানেই তো বুঝতে পারছো, এটা শ্রবণ। অডিটরি আরেকটা নাম নেওয়া আছে, সেটা হচ্ছে ভেস্টিবুলো ককলিয়া। হ্যাঁ, মানে প্রধান শ্রবণ অঙ্গ মানবদের কান, যে কানের যে ভিতরের অংশ ভেস্টিবুলো যন্ত্র, সেখান থেকে এখানে আসছে ভেস্টিবুলো ককলিয়া বা অডিটরি অংশ। ঠিক আছে, আর হচ্ছে গলাতে হচ্ছে গ্লজোফ্যারেঞ্জিয়াল, মানে জিহ্বা সঞ্চালন, তারপরে গলাধরোদ্ধকরণ, স্বাদ মানে বিভিন্ন স্বাদ, সবকিছু এই গ্লজোফ্যারেঞ্জিয়াল স্নায়ুতন্ত্রের মাধ্যমে আসে। ঠিক আছে, 9 নম্বর স্নায়ুতন্ত্র। আর হচ্ছে ভেগাস, 10 নম্বর। ভেগাস হচ্ছে আসে তোমার সম্পূর্ণ আসে যে মেডুলার পার্শ্ববর্তী স্থান থেকে আসে, 4টে অংশে বিভক্তিত হয়ে যায়। এটা তোমার হচ্ছে, একটা আছে পালমোনারি আসে, কার্ডিয়াক আসে, তারপর হচ্ছে আর 2টা আসে কিসের, দাঁড়াও মনে করে নি, হচ্ছে কার্ডিয়াক, পালমোনারি, তারপর হচ্ছে তোমার কিসের, ওকে যেটা বলতেছিলাম, সরি সমস্যা হয়েছিল। যাই হোক, ভেগাসের মধ্যে 4টা ভাগ বিভক্ত, যেটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করে। পালমোনারি আছে মানে ফুসফুসের নিয়ন্ত্রণ করে, কার্ডিয়াক আছে হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করে, তারপর হচ্ছে ল্যারিনসিক মানে শ্বসন মানে কণ্ঠ যেটা আছে, শ্বসন নালী, এগুলো নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে এটা হচ্ছে পাকস্থলী যে বিভিন্ন, ওইটা নিয়ন্ত্রণ করে। এই 4টা অংশ আছে, বই থেকে দেখে নিও, আমার ঠিক মানে সঠিকভাবে সব মনে নেই, দেখলে মানে এগুলো তো তোমার লেখা লাগে না খাতায়, এগুলো হচ্ছে তোমার এমসিকিউ আকৃতিতে থাকে। দেখা যাক, এই 4টাই থাকে। ভেগাসের মধ্যে এই 4টা পার্ট আছে, মেইনলি উৎপন্ন হয় কোথা থেকে, মেডুলার পার্শ্বদেশীয় অংশ থেকে ভেগাসগুলো উৎপন্ন থাকে। এই 4টা ভাগে বিভক্তিত, একটা হৃদস্পন্দনের কাজ করে, একটা হচ্ছে পাকস্থলী নিয়ন্ত্রণের ভিতরে থাকে, একটা হচ্ছে তোমার শ্বাসনালী ও কণ্ঠনালী যেটা আছে সেটা নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে তোমার কি বলে ফুসফুসে যেটা নিয়ন্ত্রণ করে। ওকে, গেল ভেগাস, গেল স্পাইনাল অ্যাক্সেসরি। এটা হচ্ছে তোমার 11 নম্বর যেটা স্নায়ু, সেটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। ঘাড় এবং মাথা যে সঞ্চালন, ধরো এটা মাথা, এটা ঘাট, এই স্থানে যে সঞ্চালন, নড়াচড়া করতেছে, এই স্পাইনাল অ্যাক্সেসরি, এই স্নায়ুর কারণে এই স্থানটা নড়াচড়া করা যায়। তো স্পাইনাল অ্যাক্সেসরি কার কি, ঘাড়, মাথা এবং সুষুম্নাকাণ্ডর মানে সঞ্চালন, মানে ঘাড়ের যে সঞ্চালনটা, এটা সে স্পাইনাল অ্যাক্সেসরি করে থাকে। আর হাইপোগ্লোসার কি, জিহ্বার বিচলন। জিহ্বা আমাদের মুখের ভিতরে, জিহ্বা তো আমরা যে কোনোভাবে নড়াচড়া করতে পারি, সেই নড়াচড়া করতে পারি এই হাইপোগ্লোসাস স্নায়ুতন্ত্রের কারণে। গ্লসোফ্যারেঞ্জিয়াল আর হাইপোগ্লোসারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জিহ্বার সঞ্চালন, এখানে কিন্তু জিহ্বার সঞ্চালন স্বাদ গ্রহণ, বিভিন্ন খাদ্য গ্রহণের ক্ষেত্রে আসে। আর হাইপোগ্লোসার কিন্তু জিহ্বার বিচলন, মানে সব ধরনভাবে সবকিছু করতে পারে। ডাইরেক্ট কিন্তু বলে দেয় যে জিহ্বার বিচলনে কোন স্নায়ুতন্ত্র ইউজ করা হয়, লিখে দেবে হাইপোগ্লোসাল বা কয় নাম্বার, সেটা হচ্ছে 12 নাম্বার। ওকে, তো কর্টেক্স স্নায়ুর শখ আমাদের শেষ, আমাদের। তো দেখা যাক, এইটুকু আমাদের আজকে ক্লাস ছিল।
অনেক লং হয়ে গেছে, 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার মতন হয়ে গেছে ক্লাস। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা। আশা করি আমার সর্বোচ্চটুকু দিয়ে পড়ানোর চেষ্টা করেছি, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। আমি জানি না কেমন কি হয়েছে, আশা করি নিজের সবটুকু ভিতরে যা যা ছিল সব কিছু দিয়েই পড়ানোর চেষ্টা করেছি। হয়তো একটু প্রবলেম হয়েছে, কথা বলতে টুকটাক মাঝে সাঝে আটকে গেছে, তো সবগুলো আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবা। পার্ট 1 শেষ, আমাদের পার্ট 2তে আসবে কান, চোখ এবং হরমোনগুলো আছে সেগুলো। পার্ট 2 আরও 1 ঘন্টা বেশি হতে পারে, সেগুলো হচ্ছে আশা করি পার্ট 2তে আসবে, হরমোন, কান এবং চোখ। তো ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবা। আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ।